যখন একদিকে কলকাতায় অভয়া ধর্ষণ ও খুন কাণ্ডে প্রবল প্রতিবাদ চলছে, যখন একদিকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন পদত্যাগ দাবি করছেন একাংশ, সেই সময় বাংলাদেশে ঘটে গেল আবারও ভয়ঙ্কর নৃশংস এক ঘটনা, আবারও ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা। কি সেই ঘটনা বলবো আজকে বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। তবে তারই সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের যে জিজ্ঞাসাবাদ চলছে বা অভয়াকাণ্ডে আর কি চলছে সমস্ত খবরেও নজর রাখবো। এই মুহূর্তে বাংলাদেশে ইতিহাস মুছে ফেলার চেষ্টার দিকে আরো একবার সেই দেশের দুষ্কৃতীরা, জামাতিরা আরো এক ধাপ এগোলো। কিভাবে জানেন? ঋত্বিক ঘটক, লেজেন্ডারি ফিল্ম মেকার, ঐতিহাসিক ছবি বানিয়েছেন, চলচ্চিত্র বানিয়েছেন যে চিত্র পরিচালক, সেই ঋত্বিক ঘটকের বাংলাদেশের ভিটে মাটি সমস্ত কিছু ধ্বংস করে দিল বাংলাদেশের জামাতিরা, যারা নিজেদের আন্দোলনকে ছাত্র আন্দোলন বলে। সেই ছাত্র আন্দোলনের যারা পতাকা বহন করছে তাদের কাছে আমাদের প্রশ্ন, ঋত্বিক ঘটকের বাড়ি ধ্বংস করে আপনারা কোন আন্দোলনকে রূপ দিতে চাইলেন? কোন আন্দোলন ঋত্বিক ঘটকের বাড়ি ধ্বংস করে হলো সেটা আজ গোটা বিশ্বের বাঙালি প্রশ্ন করছে। এবং সৃজিতা, সেই প্রশ্নই হয়তো আরো হাজার হাজার, কয়েকশো, কয়েক কোটি মানুষের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে যখন তার কোনো উত্তর এই জামাতিরা দিতে পারবে না। ঋত্বিক ঘটক, বিশ্ববরেণ্য বাঙালি পরিচালক ঋত্বিক ঘটক। জন্ম বাংলাদেশের রাজশাহীতে। ছেলেবেলা, যৌবন, যার বেড়ে ওঠার নানান সুখ দুঃখের স্মৃতি যে বাড়িটার সঙ্গে জড়িয়ে ছিল এতদিন অবধি, সেই বাড়িটার নেই। গত 6 আগস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটাকে। সেই ঋত্বিক ঘটক, যার তৈরি বিভিন্ন সিনেমা জুড়ে ছিল দেশভাগের যন্ত্রণা, শরণার্থী হওয়ার অভিশাপ আর কিছু অসাধারণ নারী চরিত্র। সেই ঋত্বিক ঘটক, যিনি দেশভাগকে হয়তো কোনোদিন মন থেকে মেনেই নিতে পারেননি। সেই ঋত্বিক ঘটক, যিনি কোনো ধর্মীয় বিভাজন নয়, শুধু মানুষের কথা বলে গিয়েছেন, বাংলার কথা বলে গিয়েছেন, তাকেও মুছে ফেলে। অবশ্য যারা বঙ্গবন্ধুর মূর্তির মাথায় বাড়ি মারতে পারেন, যারা তার 32 ধানমন্ডির বাড়িটা পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, একটা নতুন দেশ যার থেকে উপহার পেয়েছেন তাকে ধূলিসাৎ করে দিতে পারেন, একটা দেশ তৈরির ইতিহাসকে এক লহমা মুছে ফেলে দিতে পারেন, তাদের কাছে ঋত্বিক ঘটকের আবেগই যে গুরুত্ব পাবে না তা বোধ করে বলাই বাহুল্য। তবে শুধু মুখে বললে তো হবে না, কিছু ছবিও আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা গোটা জলজ্যান্ত বাড়িকে, যে বাড়িতে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহাশ্বেতা দেবী, তারও কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই বাড়িটা আজ আর নেই, ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে। সেই ছবিগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন। বাংলাদেশের যে জামাতিরা নিজেদের ছাত্র আন্দোলনকারী বলে, তাদের কাছে আমাদের আজ প্রশ্ন, আপনারা ইতিহাস মুছে ফেলে, সংস্কৃতি মুছে ফেলে কোন মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে বাংলার নতুন ইতিহাস, বাংলাদেশের নতুন ইতিহাস বলতে চাইছেন, তা আমাদের প্রশ্ন। এই ছবি দেখুন, গোটা বিশ্বের বাঙালি আজ এই ছবি দেখুন। ঋত্বিক ঘটকের বাড়ির আগের ছবি, তার পৈতৃক ভিটে, যেখানে একসময় ঋত্বিক ঘটকের আগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এসেছিলেন, ঋত্বিক ঘটকের পরে মহাশ্বেতা দেবী এসেছিলেন, তাদের স্মৃতিধন্য এই বাড়ি আজ গুড়িয়ে দেওয়া হলো। সেই ছবি দেখাবো, গুড়িয়ে দেওয়া হলো ঋত্বিক ঘটকের বাড়ি। ঋত্বিক ঘটক
চিত্র পরিচালক, ঐতিহাসিক সিনেমা বানিয়েছেন যিনি, তার বাড়ি ঘুরিয়ে ভেঙে টুকরো করে দেওয়া হলো। সেই ঘুরিয়ে ভেঙে টুকরো করে দেওয়া বাড়ির প্রত্যেকটি ইট আজ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জামাতিদের, বাংলাদেশের সেই সন্ত্রাসবাদী যারা সন্ত্রাসবাদ করার চেষ্টা করে তাদের প্রশ্ন করছে। আন্দোলনকারীদের কথা বলছি না, ছাত্রদের কথা বলছি না, এটা ছাত্রদের কাজ নয়, এটা জামাতিদের কাজ। এই জামাতি, এই সন্ত্রাসবাদী যারা ইতিহাস মুছে দিতে চায় তাদের কাছে আমাদের প্রশ্ন, তাদের কাছে আমার প্রশ্ন, সৃজিতার প্রশ্ন, গোটা বাংলা এবং বাঙালির প্রশ্ন। আপনারা ঋত্বিক ঘটক থেকে মুজিবুর রহমান থেকে প্রত্যেকটি মানুষ যারা বাংলার সংস্কৃতিকে, প্রত্যেকটি মনীষী যারা বাংলার সংস্কৃতিকে ধন্য করেছেন তাদের মুছে দিতে পারবেন হয়তো, কিন্তু তাদের স্মৃতি মুছে দিতে পারবেন হয়তো, তাদের বিল্ডিং মুছে দিতে পারবেন হয়তো, কিন্তু মানুষের হৃদয় থেকে তাদেরকে কি মুছে দিতে পারবেন? আজ আমাদের প্রশ্ন। এই নিয়ে কি বলছেন, আমরা বক্তব্য নিয়েছি, এই নিয়ে কি বলছেন আনিসুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। কেন? কারণ এখানে এই মুহূর্তে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছিল। তিনি কি বলছেন শুনুন, ফিরছি আরো ছবি নিয়ে, শুনুন। এবার এখানে মানে ভাঙাভাঙি করতেছে, ওই দিক তো পুরা আপনার উত্তর সাইডটা পুরা ভেঙে ফেলছে। এইখানে এই দিক দিয়ে ভেঙে এদিকে ঢুকে ঠিক আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি এই রকম জায়গায় আপনার হলো বঙ্গবন্ধু কর্নার ছিল, এই জায়গাটা তারা ভাঙতেছে। এইটুকু আমরা দেখছি আর কি, যেটুকু আমার দেখা আর কি। হ্যাঁ, তারপরে তখন এটা হলো 7 তারিখে আমরা কোনো লেবার পাই নাই। আমি একজনকে লেবারকে ডাকলাম, ডেকে বললাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও। এই পরিষ্কার করতে যে অবস্থা তৈরি হয়েছে, যেহেতু মাটির বাড়ি ছিল সব যেই দিকে টানতে যায় এই দিক টানলে ওই দিক পড়ে আর কি, এই অবস্থা হয়েছে। অর্থাৎ যে রাজশাহী মেডিকেল কলেজ সেই বাড়িটির অংশ হিসেবে তারা নিয়ে রেখেছিল, তাদের দাবি তারা ভাঙেননি, কেউ বা কারা ভেঙেছেন। এমনকি এমন অভিযোগও উঠে আসছে, এখনো অব্দি এমনও অভিযোগ উঠে আসছে যে আশেপাশের সিসি ক্যামেরাগুলিকেও অকেজো করে দেওয়া হয় যাতে কোনো প্রমাণই খুঁজে না পাওয়া যায় যে কারা এই কাজ করেছে। তবে এই একটা ঘটনা কি শুধুই কি এই একটা ঘটনা? চলুন আজকে সেই লম্বা তালিকাটা আরেকবার দেখে নিই যে কি ভাবে ভাঙচুর করা হয়েছে, যাদেরকে মানুষের মন থেকে, আগামী প্রজন্মের সামনে থেকে শুধু সরিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পিছনে বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা দেখবো এক নজরে যে কি ধ্বংস করা হয়েছে, কিভাবে ইতিহাসকে মুছে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর মূর্তিতে ভাঙচুর, এই ছবি আপনারা দেখেছেন, অবাক হয়ে গিয়েছিল মানুষ, রোমহর্ষক ছিল সেই ছবি। ধানমন্ডিরের স্মৃতি বিজড়িত বাড়িতে হামলা, আগুনে ধরিয়ে দেওয়া, পুড়িয়ে ধ্বংস করে দেওয়া, এই বাংলাদেশের মাটিতে হয়েছে। বীরচন্দ্র পাঠাগারে আগুন, না জানি অগণিত কত গুরুত্বপূর্ণ বইকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, যার কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তারপর আপনারা সবাই জানেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, তার বাড়িতেও, রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তার মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্টকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালানো হয়। এই সব ছবি আমরা দেখেছি। যদি মনে না থাকে চলুন আরেকবার মনে করি সেই ছবিগুলোকে আরো একবার দেখি যে কিভাবে ভয়ঙ্করভাবে এই সমস্ত জিনিসগুলোকে ভেঙে গুড়িয়ে খালি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। দেখুন, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, জাতির বন্ধু, জাতির পিতা হিসেবে পরিচিত, যার জন্য একটা গোটা পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পেয়েছিল, যে লড়াই নাকি ভাষার জন্য হয়েছিল, তার মূর্তি কিভাবে ভেঙে ফেলে দেওয়া হয়েছে দেখুন। জানা নেই যে তার কি দোষ ছিল, কারা করেছে এই কাজ? ছাত্ররা, বিশ্বাস হয় কারা করেছে এই কাজ? কারা শুধুমাত্র ইতিহাসটাকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করছে আর তাদের মতো করে ইতিহাস তৈরি করতে চাইছে আগামীর সামনে? কারা? নেক্সট পরবর্তী ছবি দেখাবো আমরা। শুধুমাত্র তার মূর্তি ভেঙেই শান্তি পাননি, ধানমন্ডির 32 নম্বর ধানমন্ডির বাড়ির ছবিটা আমি দেখাতে বলবো। আগে দেখুন সেই বাড়িটা কি সুন্দর ছিল। আসলে এই বাড়িটাকে পরবর্তী সময় সকলের জন্য খুলে দেওয়া হয়, যারা বিভিন্ন সময় এসে দেখে যেত, এই বাড়ির বিভিন্ন অংশের ছবি দেখে যেত, কোথায় মুজিব রহমানকে কিভাবে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছিল, সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটা সবাই দেখতো।
তার জামা কাপড় পোশাক জুতো সেই সমস্ত কিছু তারা দেখতো। কিন্তু এই যে আপনারা জামা কাপড় দেখছেন যা দীর্ঘদিন ধরে গুছিয়ে রাখা হয়েছিল, যত্নে রাখা হয়েছিল ইতিহাস হিসেবে, সেগুলো আজ আর নেই। দেখুন কিভাবে সেই বাড়িকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। ইতিহাস মুছতে হবে তো, ভুলিয়ে দিতে হবে তো, তার সমস্ত প্রচেষ্টা এখানে হয়েছে। দেখুন দাও দাও করে সেই বাড়ি জ্বলেছে, দাও দাও করে আগুন জ্বলেছে এবং সেই বাড়িটিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কোনো ইতিহাসকে রাখতে দেওয়া হবে না, শেখ মুজিবের অবদানকে রাখতে দেওয়া হবে না। হয়তো সেটাই উদ্দেশ্য ছিল, না হলে একটা আন্দোলন কি করে একজন বঙ্গবন্ধুর বাড়ি এইভাবে পুড়িয়ে দিতে পারে? তাদের কাছ থেকে কি করে আশা করা যায় যে তারা ঋত্বিক ঘটকের বাড়িটিকে বাঁচিয়ে রাখবেন? কি করেই বা আশা করা যায়? হয়তো সত্যি আশা করা যায় না। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে মাত্র এই কটা ছবিই নয়, আরো কিছু ছবি দেখুন কিশলয়ের সঙ্গে। এবং শুধু তাই নয়, গোটা বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক জায়গা ছিল এবং একটি গর্বের বিষয় ছিল সেখানের ভাস্কর্য পার্ক। সেই ভাস্কর্য পার্ক যেখানে বাংলাদেশের বাংলা তথা বিভিন্ন জায়গার বরেণ্য মনীষীদের মূর্তি ছিল, সেই মূর্তিগুলিকে ভেঙে টুকরো করে মাটিতে ফেলে রাখলো কারা? কেন রাখলো? কি উদ্দেশ্য ছিল? সেই প্রশ্ন থাকছে। এই ভাস্কর্য পার্কে যে মূর্তিগুলি ছিল তাদের কথা যদি মানুষের মাথায় থাকে, তাদের স্মৃতি যদি মানুষের মাথায় থাকে, তাহলে কাদের সমস্যা? যারা নতুন ইতিহাস তৈরি করতে চাইছে তাদের সমস্যা, যারা বাংলাদেশের বাংলার সংস্কৃতি ইতিহাস ভুলিয়ে দিয়ে অন্য কোথাও অথবা অন্য কোনো জায়গার ইতিহাস নতুন করে বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে চাইছে, তাদের কাজ এটা। প্রথম ছবি। পরের ছবি, এক হলো ভাস্কর্য পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে সেখানের লাইব্রেরি, যেখানে বই থাকে, যেখানে ইতিহাস থাকে, যেখানে পড়াশুনো করে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে সেটিকে ধ্বংস করে দেওয়া হলো। হাজার হাজার বই পুড়িয়ে দেওয়া হলো যাতে বাংলাদেশের মানুষের মন থেকে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে কয়েকশো হাজার বছরের ইতিহাস মুছে দেওয়া যায়, তাদের ব্রেন ওয়াশ করে দেওয়া যায়। এই মুহূর্তে সেই ছবি। সবকিছু ধ্বংস হয়ে পড়ে রয়েছে হাজার হাজার বই। যে বইতে ইতিহাস লেখা ছিল সেই বইগুলি আজ মাটিতে পড়ে রয়েছে, পুড়ে গিয়েছে। তার কারণ হলো কেউ বা কারা চেয়েছে, কোনো এক পর্যায়ে কোনো এক পক্ষ চেয়েছে যে ইতিহাস আর কেউ না জানুক। আরো ছবি দেখাবো সৃজিতা। এখানেই শেষ নয়, দাঁড়ান, এখানেই শেষ নয়। আপনারা রাহুল আনন্দের কথা নিশ্চয়ই অনেকেই জানেন। এমন যদি হতো আমি পাখির মতো, এই গানটা হয়তো অনেকেই ঘুরতে ফিরতে গুনগুন করেন। এমন একজন সঙ্গীত শিল্পী যিনি লোকসঙ্গীতকে একটা আলাদা মাত্রা দিয়েছিলেন, বাংলার মাটির গানকে একটা আলাদা পর্যায়ে পৌঁছিয়ে নিয়ে গিয়েছিলেন। আমরা এরকম ছবিও দেখেছি যার বাড়িতে বিভিন্ন দেশ বিদেশের মানুষ এসেছিলেন শুধুমাত্র তার ঘরে থাকা যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সঙ্গীতের যন্ত্র, সেই যন্ত্রের বাহার দেখার জন্য। সকাল থেকে রাত অবধি বিভিন্ন সঙ্গীতের শিল্পী তার বাড়িতে গেলে একটি ছবি তারা দেখতে পেতেন যে সেখানে নানাভাবে রাহুল আনন্দ একটি যন্ত্র তৈরি করার চেষ্টা করছেন, সঙ্গীতের বিভিন্ন যন্ত্র, বাদ্যানু যন্ত্র তৈরি করার চেষ্টা করছেন, ঠিকঠাক করছেন। তার বাড়িটা দেখুন, তার বাড়িটা পুরে ছাই সেই সমস্ত বাদ্যযন্ত্র। যিনি শুধু বাংলার মাটিকে ভালোবেসেছিলেন, তিনি সপরিবারে এক কাপড়ে তার বাংলা, তার প্রাণের বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটা ছিল রাহুল আনন্দের বাড়ির ছবি। এখানেই শেষ নয়, আরো একটা ছবি দেখাই। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলা। দেখুন সেই ছবি, সেই ইন্দিরা গান্ধী যার আমলে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যিনি বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতের সেনা দিয়ে, এবং ভারত বাংলাদেশের একটা অটুট বন্ধুত্ব সেই সময় থেকে তৈরি হয়ে গিয়েছিল। সেই স্মৃতি তো রাখা যাবে না। হয়তো বা কারোর কাছে গেছে, সেটা সমস্যার, এই ইতিহাসকে রাখা যাবে না। হয়তো সেই উদ্দেশ্যেই এই সাংস্কৃতিক কেন্দ্রটিকেও ভেঙে চুরিয়ে চুরমার করে দেওয়ার প্রচেষ্টা। দেখুন সেই ছবি। কোনো ইতিহাস রাখা যাবে না, কোনো ডকুমেন্টস রাখা যাবে না। কেউ যাতে মনে করতে না পারে, নতুন প্রজন্ম যাতে জানতেই না পারে, কোনোভাবে জানতে না পারে, তার সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। এই এক একটা ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ কিশলয়। আরো একবার যে কথা বলে শুরু করেছিলাম, ঋত্বিক ঘটক, যাকে নিয়ে গর্ব করি আমি আপনি, যাকে নিয়ে গর্ব করি আমরা, যিনি
পদ্মশ্রী পেয়েছিলেন এদেশে, আবার বাংলাদেশেও সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন চিত্র পরিচালনায়। তার বাড়ি, এই ছিল তার বাড়ি। বাংলাদেশের মানুষ আজ দেখুন আপনারা কি করেছেন বা কি করতে চেয়েছেন। বাংলাদেশের মানুষ দেখুন আপনারা কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, প্রশ্ন করুন। এই ছিল তার বাড়ি, কি হলো সেই বাড়ি। আরও একবার দেখাচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য, এটা সেভ করে রাখুন, এটা শেয়ার করুন। ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে মুচড়ে দুমড়ে ভেঙে টুকরো করে দেওয়া হলো, কিন্তু এই যে প্রত্যেকটা ইট আছে, এই যে প্রত্যেকটা টুকরো এখানে পড়ে আছে, প্রত্যেকটা টুকরো ইট একটাই কথা আপনাকে বলছে, আমাকে বলছে, বাংলাদেশের মানুষকে কিংবা আমাদের বাঙালিদের বলছে গোটা বিশ্বে যে এইভাবে বাঙালিদের সংস্কৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলার যে চেষ্টা হয়েছে, সেই চেষ্টার প্রমাণস্বরূপ এই ইটগুলি সেখানে পড়ে রয়েছে। সেখানে ঋত্বিক ঘটক যেতেন, নিজের জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন এবং সেখানে তিনি নিজের প্রথম জীবনে যখন তিনি চিত্র পরিচালনার প্রতি তার ইন্টারেস্ট যাচ্ছে, এখানেই তার প্রথম শিক্ষা হয়। সেখানে তিনি হয়তো এখনই মনে হতো তিনি বেরিয়ে আসছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, সেই জায়গাটি আজ ধুলোয় মিশে গিয়েছে। কি বলছেন বিভিন্ন বিভিন্ন এই মুহূর্তে সেলিব্রিটিরা কি বলছেন সেই কথা শুনবো এবং তারপর ফিরবো সেলিব্রিটিদের বক্তব্য। তো নক্কারজনক একটি ঘটনা। এইভাবে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস সব কিছু ধ্বংস করে দিয়ে আমরা তাহলে বেঁচে থাকবো কি নিয়ে, কাকে নিয়ে? সেই ইতিহাস বদলে দেওয়ার জন্যে, সেই ইতিহাসকে ধ্বংস করার জন্য দুষ্কৃতীরা তার বাড়ি একেবারে ধ্বংসাবশেষে পরিণত করেছে। আমি ভাবতে পারছি না। তারা যেভাবে একটা নতুন করে ইতিহাসকে রিরাইট করতে চাইছেন এবং সেই রিরাইট করতে গিয়ে ইতিহাসকে ধ্বংস করবার যে খেলায় মেতেছেন, সাংস্কৃতিকভাবে বিভিন্নভাবে, কখনো বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেস, মিউজিয়াম, মন্দির, এইগুলোকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, এটা কখনোই কোনো রাজনৈতিক সুস্থ স্বাভাবিক রাজনৈতিক বিপ্লবের অংশ হতে পারে না। আমি অনুরোধ করব বাংলাদেশের সমস্ত ছাত্র বন্ধুদের, আপনাদের নিজেদের ওখানে থিয়েটার, সিনেমা, সাহিত্য, এগুলোর যে সমৃদ্ধ ইতিহাস, এই যে বিরাট টাইমলাইনটা, এটাকে দয়া করে কারোর উস্কানিতে নষ্ট করবেন না। তাহলে ঋত্বিক ঘটকের মতো একজন স্বনামধন্য পরিচালক, তার ভিটে মাটি, পৈতৃক বাড়ি ভেঙে গুঁড়িয়ে জ্বালিয়ে, এটা আন্দোলনের উদাহরণ? এইরকম ভাবে আন্দোলন? ঋত্বিক ঘটক, কোমল গান্ধার, সুবর্ণ রেখা, মেঘে ঢাকা তারা, এই সিনেমাগুলোর কথা কেউ ভুলতে পারে না। এছাড়াও তার আরও নানা গুরুত্বপূর্ণ সিনেমা রয়েছে, কিন্তু এই ত্রয়ীর কথা এই কারণেই বললাম যে এই তিনটে সিনেমাতে সত্যি সত্যি ওই দেশভাগের যন্ত্রণাটা দেখানো হয়েছিল, মানুষের দুর্ভোগের কথা দেখানো হয়েছিল, হতাশার কথা দেখানো হয়েছিল, অসহায়তার কথা দেখানো হয়েছিল। যদি সত্যি সব কিছু বদলে যায়, যদি সত্যি আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যায়, যদি সত্যি ভয়ঙ্কর পরিবর্তনটা না হয়, এই আশাগুলো তার প্রত্যেকটা সিনেমায় বারবার হয়তো প্রকাশ পেয়েছে, কিন্তু সেই ইতিহাসকে মুছে ফেলা হলো। দেবলীনা দত্ত কি বলেছেন অভিনেত্রী, শুনুন। ঋত্বিক ঘটকের বাড়ি নিয়ে আমরা কথা বলছি কারণ তিনি শ্রদ্ধেয় ঋত্বিক ঘটক। আমার বাংলাদেশের যারা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, তারা তাদের আশেপাশের বাড়ি, পাড়াতে পাশের বাড়ি, বন্ধু বান্ধবের কোনো একটা বাড়ি নিয়ে না রোজ খবর পাচ্ছি। আমি বলছি যে বাড়িগুলোর সম্পর্কে আমরা কিছু জানি না, কোনো বিখ্যাত মানুষের বাড়ি নয়, ফলাফল তো একই হচ্ছে। একজন বিখ্যাত মানুষের বাড়িতেও যা ফলাফল, আরেকটা বাড়ি পুড়িয়ে দিলেও তাই ফলাফল। তো এটা না রোজ হচ্ছে বাংলাদেশে, এক নক্কারজনক। এর বেশি আর আমি কি বলবো? আমি বলছি ওখানে সেফ নয়, হিন্দুরা সেফ নয় নাকি, এরকম একটা অদ্ভুত কথা আমার পরিচিত যারা ফার্স্ট হ্যান্ড তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে দিদি আমরা হিন্দুরা না এখানে এখন আর সেফ নই। মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, গ্রন্থাগার ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, ঐতিহাসিক বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে নতুন শাসন শুরু হয়েছে। সত্যি কথা বলতে কিশোরায় অনেকেই বলছে না, এটা কোনো ধর্মীয় বিভাজনের বিষয় নয়, রোষের জন্য মানুষ বা নির্দিষ্ট কোনো দলকে সমর্থনের জন্যই হয়তো এই ধরনের ঘটনা ঘটছে। আর তার ঋত্বিক ঘটক তো সেখানে ছিলেন না, তার তো অবস্থান সেখানে নেই, তাহলে তার বাড়িটা কেন ভেঙে দেওয়া হলো? এর কারণটা কি? উত্তরটা পারলে জানাবেন। আজকে বাংলার প্রাইম টাইম এখানে শেষ করছি। অন্যান্য পর্ব দেখুন একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।